নিঃসন্দেহে এই রংপুর অঞ্চল এবং উত্তর অঞ্চলের অনেক ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এই কারমাইকেল কলেজ। 1816 সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে প্রায় 109 বৎসর পদার্পণ করেছে এই কলেজ, এবং এই কলেজ থেকে অনেক গুণী ব্যক্তিত্বরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবদান রেখেছে। আমি বিশেষভাবে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের ইচ্ছা এবং উদ্যোগের মধ্য দিয়ে এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এবং যাদের শ্রমের মধ্য দিয়ে এই কলেজ আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রংপুরকে আমরা যখন চিন্তা করি রংপুর কেমন, তখন আমাদের মাঝে রংপুর মানেই সাহসিকতার প্রতীক হিসেবে আবির্ভূত হয়। রংপুর মানেই যখন আবু সাইদকে আমরা কল্পনা করি, তখন শুধুমাত্র রংপুরের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র বাংলাদেশের মানচিত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিশ্ব মানচিত্রের সকল মানুষের কাছে যে ছবি, যে প্রতীক আমাদের সামনে ভেসে ওঠে, সেটা হলো জালিমের সামনে, জালিমের বন্দুকের নলের সামনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার নিমিত্তে যারা বুক টান করে, যে তার জীবনকে বুলেটের সামনে এগিয়ে দিয়েছিল কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি, এমন একটি সাহসী আইকনিক চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। এই রংপুরকে আমরা আরেকটা জায়গা থেকে ডিফাইন করতে পারি, সেটা হলো রংপুরের মানুষ অনেক বেশি পরিশ্রমী। রংপুরের যারা এখানে রয়েছেন তারা বাংলাদেশে কৃষি ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে, কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেক্টরে রংপুর অনেক ভূমিকা পালন করার পরেও এই অঞ্চলের যে উন্নতি হওয়ার কথা ছিল, সারা বাংলাদেশের সামঞ্জস্যপূর্ণ বৈষম্যহীনভাবে যে উন্নতি হওয়ার কথা ছিল, সে জায়গায় রংপুর অনেক পিছিয়ে রয়েছে। এর অন্যতম কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে এই জনপদ থেকে যারা নেতা নির্বাচিত হয়েছিল, যারা এই জনপদ থেকে নেতৃত্ব দিয়েছিল, তারা সব সময় নিজেদের স্বার্থ এবং নিজেদের পকেট ভারী করার রাজনীতি করেছে। এই অঞ্চলের মানুষের প্রকৃত উন্নয়নের রাজনীতি তারা কখনো করে নাই। এজন্য আমাদের প্রত্যাশা থাকবে, আজকে যারা নবীন হিসেবে আমার সামনে আছো, আমার ভাই এবং বোনেরা, তোমরা এই রংপুরকে ধারণ করবে এবং তোমাদের যোগ্যতা দক্ষতা দিয়ে তোমরা আগামী দিনে এই রংপুরের মাটি থেকে বাংলাদেশকে নয়, শুধুমাত্র এই পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নের হাত ধরে রংপুরবাসীর যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেটা সাধিত হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি শুরুতে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই নবীন বরণ প্রোগ্রামে তোমরা সামিল হয়েছ। ইসলামী ছাত্র শিবির কারমাইকেল কলেজ শাখা এবং রংপুর মহানগর সহযোগিতায় এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে তোমাদেরকে যেমন শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি তোমাদের আপকামিং যে লাইফে তোমরা অবতীর্ণ হতে যাচ্ছ, সে বিষয় সম্পর্কেও কিছু মেসেজ এবং কিছু বিষয় পরামর্শ আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। যে মুমিনরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আগামীকালের জন্য কি অর্জন করছো, আগামীকালের জন্য তোমরা কি প্রস্তুতি গ্রহণ করছো, সে বিষয়ে তোমরা স্মরণ করো। আমরা যতটুকু অর্জন এ পর্যন্ত করেছি, তোমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শেষ করেছো। অনেকে এখানে ইতিমধ্যে ডিপার্টমেন্টে প্লেসধারী 3.50 ভালো রেজাল্ট করার স্বাক্ষর রেখেছো। একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে তিনি তার গন্তব্যে যাওয়ার সময় কতটুকু পাড়ি দিয়েছেন, এটাকে যতটুকু না হিসাব করবে, তার চেয়ে বেশি হিসাব করবে তার আলটিমেট গন্তব্য কোথায়, সেই গন্তব্যে যাওয়ার জন্য এখন কতটা পথ তার সামনে বাকি রয়েছে, কতটা পরিশ্রম তাকে করতে হবে, কতটা কষ্ট সাধনা তাকে করতে হবে, এবং সেই কাঙ্ক্ষিত গোলে পৌঁছার জন্য তার যে শক্তি দরকার, তার যে সামর্থ্য দরকার, যে দক্ষতা দরকার, সে সবসময় সেদিকে দৃষ্টি নিবদ্ধ রাখবে। এজন্য আমি তোমাদের কাছে শুরুতে কোশ্চেন রাখতে চাই, তোমরা তোমাদের লাইফকে আসলে কোথায় নিয়ে যেতে চাও? এই কোশ্চেনটা নিজের সাথে নিজের বোঝাপড়া করা উচিত। তা আমি কোথায় যেতে চাই? আমি কি শুধুমাত্র একটা অনার্স পাস করেছি, মাস্টার্স পাস করেছি, এই পরিচয় সমাজকে দিব, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো? নাকি সত্যিকার অর্থে আমি এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য, এই সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য একজন ফ্যাক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব? এই স্বপ্ন এবং সাধনা
তোমাদেরকে আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। পারা যাবে? এক্ষেত্রে প্রথমে আমি যে বিষয় বলবো যে সফলতার মানে কি। যেমন একটা জিনিস চিন্তা করো, কেউ একজন প্রত্যেকটা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সবসময় তার ক্লাসের রুল 1 ছিল। এসএসসি এবং ইন্টারমিডিয়েটে তিনি সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন, গোল্ডেন জিপিএ 5 পেয়েছেন। এরপরে অনার্সে তিনি এসে নষ্ট হয়ে গেলেন। সমাজে নষ্টদের যদি তালিকা করা হয়, সেই তালিকার মধ্যে তার নাম পাওয়া গেছে। অথবা সে মাদকাসক্ত হয়ে নিজেকে শেষ করে দিয়েছে, অথবা সমাজের কোনো একটা অনৈতিক কাজে ধরা পড়ে তাকে সমাজ তিরস্কার করে, এই সমাজ থেকে লাঞ্ছিত করে সমাজ থেকে বের করে দিয়েছে। অথবা কোনো একটা সে খুনের সাথে জড়িত হয়ে হয়তো সে ফাঁসির মঞ্চে অথবা জেলখানায় দিন পার সে করছে। তাহলে আমরা এই ব্যক্তিকে সফল বলতে পারি? পারি না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আবার যদি তুমি এমন মনে হয় তুমি অনার্স পাস করছো, মাস্টার্স পাস করছো, খুব ভালো একটা রেজাল্ট করেছো, তুমি সমাজের সবচেয়ে ভালো একটা প্রফেশনে গিয়েছো, কিন্তু তোমার হাত ধরে তোমার দুর্নীতির মধ্য দিয়ে এই সমাজের হাজার হাজার মানুষকে তুমি বঞ্চিত করছো, এই সমাজকে তুমি পিছনের দিকে ঠেলে দিয়েছো, অথবা তুমি সামনে কোনো একটা জায়গায় সমাজে ন্যায় বিচার অথবা অন্যায় দুটার মাঝামাঝি দাঁড়িয়েছো, সেখানে গিয়ে তুমি অন্যায় করে মানুষকে তার ন্যায় থেকে বঞ্চিত করেছো, তাহলে এটাকে আমরা সমাজে আলটিমেটলি সফল বলতে পারি না। তাহলে আলটিমেটলি যদি সফল হতে হয়, তোমার এই একাডেমিক যোগ্যতা, একাডেমিক কোয়ালিটির পাশাপাশি তোমার ভিতরে যে নৈতিকতার গুণ, তো মৌলিক মানবীয় যে গুণ, সেই গুণগুলো তোমাদের মধ্যে প্রয়োজন রয়েছে। আমরা যদি একটু চিন্তা করি, পৃথিবীতে সফল ব্যক্তিত্বের মধ্যে যদি তুমি সবচেয়ে ক্যাটাগরির দিক থেকে 1 নম্বর রাখতে চাও, তাহলে তোমাকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয় নাই, এবং শুধু মুসলিমদের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়নি, বরং পৃথিবীতে যারা নাস্তিক ছিল, পৃথিবীতে যারা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সফল হয়েছিল, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যারা গবেষক ছিল, তারা সকলে মিলে একমত হয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যার চরিত্রের মধ্য দিয়ে, যার আদর্শের মধ্য দিয়ে পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে আমাদের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে যদি তুমি অনুসরণ করে দেখবা, তিনি ওনার দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়েছেন এবং এতিম অবস্থায় পৃথিবীতে আগমন করেছে। এটা পৃথিবীতে খুব কম সংখ্যক ব্যক্তির ক্ষেত্রে ঘটে থাকে। এরপর যখন তিনি আস্তে আস্তে শিশু বড় হতে লাগলেন, ওনার আম্মা ইন্তেকাল করলেন। এরপরে দাদার কাছে লালিত পালিত হলেন, দাদাও ইন্তেকাল করলেন। তাহলে একজন ব্যক্তি তার এতিম অবস্থায় আসার পর এই পৃথিবীর এত এত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে তিনি যখন কিশোর বয়সে উপনীত হলেন, ওনার মধ্যে স্বপ্ন লালিত হলো যে সমাজে এত অসঙ্গতি কেন, এত বৈষম্য কেন, এত অন্যায় কেন, এত জুলুম কেন, এত অশ্লীলতা কেন, এত বেহায়াপনা কেন, এটাকে সংশোধন করা প্রয়োজন। তখন তিনি ন্যায়দের সঙ্গ নামে হিলফুল ফুজুল সেখানে নিজেকে সম্পৃক্ত করলেন। সম্পৃক্ত করে তিনি সকলের মাঝে কাজ করতে লাগলেন যে কিভাবে করে আমি এই সমাজকে পরিবর্তন করতে পারি। তখন আমরা দেখতে পেলাম যে কিছু ব্যক্তির মাঝে সেই হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি পরিবর্তন সাধিত করলেন, কিছু ব্যক্তির মাঝে কোয়ালিটি তৈরি করলেন, কিন্তু সমাজকে আলটিমেট যে পরিবর্তন সেটা তিনি করতে পারলেন না। সেটার জন্য তিনি আরো চিন্তিত হলেন, ধ্যান করলেন, হেরা গুহায় নিমগ্ন হলেন। পরবর্তীতে আমরা দেখেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসলো এবং ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইকরা, আপনি পড়ুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। এভাবে 3 বার বলার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে ধরে ওনার বুকের সাথে চাপ দিলেন। এরপর যখন বললেন তিনি পড়লেন। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। গিয়ে তিনি বললেন, আমি ভীত সন্ত্রস্ত হচ্ছি, আমি ভয় পাচ্ছি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজের স্বপ্ন দেখেছেন, যে সমাজকে পরিবর্তন করার স্বপ্ন দেখেছেন, এর জন্য ভয় পেয়ে কম্বল দিয়ে আবৃত হয়ে থাকলে হবে না। এবং সেখানে জিবরাইল আলাইহিস সালাম গিয়ে হাজির হলেন এবং বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আপনি দাঁড়ান, হে সুসংবাদদাতা, আপনি তো পৃথিবীবাসীকে সুসংবাদ দিবেন। আপনি সমাজের মানুষের কাছে গিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন এবং আপনি যে সমাজের স্বপ্ন দেখেছেন, আপনার উপর আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়ার মানবীয় মতাদর্শ দিয়ে
যারা তোমাদের উপর গোলামীতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে, সেই গোলামীতন্ত্রকে নিঃশেষ করে সেখানে আল্লাহর দ্বীনে হককে বাস্তবায়ন করতে পারলে সে কাঙ্ক্ষিত স্বপ্নের সমাজ বাস্তবায়ন করা সম্ভব। এজন্য প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী, আমরা যদি সেটাকে ধারণ করতে পারি, লালন করতে পারি, তাহলে আমরা আমাদের এই জীবন সম্পর্কে উপলব্ধি করতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, কোথায় আমরা পৌঁছতে চাই, কোথায় আমরা যেতে চাই, সমাজকে কোথায় আমরা নিয়ে যেতে চাই, সেটা আমাদের উপলব্ধি করাটা সহজ হবে। আমি সেই আহ্বান তোমাদের কাছে রাখছি। পাশাপাশি স্বপ্ন দেখতে হবে বড় করে, কখনো ছোট করে স্বপ্ন দেখবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছিলেন, তো সেখানে পাথর যখন উঠছিলেন না, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পাথরে আঘাত করলেন। আঘাত করার পর সেখান থেকে একদম স্ফুলিঙ্গ হলো। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমানদেরকে বললেন, তোমরা কি জানো স্ফুলিঙ্গের অর্থ কি? স্ফুলিঙ্গের অর্থ হচ্ছে আগামী দিনে তোমরা পারস্য রোমের সেই লাল দালানগুলো জয় করবে। তখন যারা কাফের ছিল তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ট্রল করা শুরু করলো, যে মুহাম্মদ সমাজের দুর্বল ব্যক্তিদেরকে নিয়ে চলাফেরা করে, আমাদের সমাজের দাস শ্রেণী, নিম্নবর্ণের কৃষকরা, মজুররা তার সাথে চলাফেরা করে, অথচ সে নাকি পারস্য রোম জয় করবে। এটা তো একটা অকল্পনীয় বিষয়। আবার যারা দুর্বল ইমানদার ছিল তাদের বিশ্বাসের মধ্যে, তাদের স্বপ্নের মধ্যে একদিন কনফিউশন তৈরি হলো। কিন্তু যারা সত্যিকারের বিশ্বাসী ছিল, যারা তাদের আত্মবিশ্বাসকে উপলব্ধি করতে পারত, যারা তাদের রবের শক্তিকে, সামর্থ্যকে উপলব্ধি করতে পারত, তারা এই বিশ্বাস নিজেদের মধ্যে স্থাপন করেছিল যে এই স্বপ্ন একদিন না একদিন বাস্তবায়িত হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্ন সাহাবীদেরকে দেখিয়েছেন এবং যে প্রজন্ম তৈরি করেছেন, জাস্ট আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এসে সেই পারস্য রোম লাল দালানগুলো মুসলমানরা বিজয় অর্জন করেছিল এবং সেই বিজয়ের মধ্য দিয়ে সে পারস্য রোমের যে জুলুমতন্ত্র, সেই জুলুমতন্ত্রকে নিঃশেষ করে সেখানে সত্যিকার অর্থের শান্তি প্রতিষ্ঠা করেছিল। আমাদেরকেও, আমাদের যিনি বিগত সময়ে খুনি হাসিনা ছিল, খুনি হাসিনাকে এখন অনেকে আবার সাবেক প্রধানমন্ত্রী বলে, খুব সুন্দর করে লাইন ট্যাগ করে ইউজ করে, এবং কেউ কেউ বলছেন যে যদি আমাকে জেলে যেতে হয় জেলে যাব, এরপর আমি সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিব, এমন উক্তি কারো কারো মাঝে আমরা লক্ষ্য করছি। অথচ বাংলাদেশের এই প্রেক্ষাপটে খুনি হাসিনা শুধুমাত্র আবু সাইদকে খুন করেনি, একটা শিশু থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষকে খুন করেছিল। এবং তিনি এমনও বলেছেন যে যত ইচ্ছা মেরে ফেলো, এই রাষ্ট্রের মানুষগুলো আমার বাবাকে মেরেছে, এরাও আমাকেও মারবে, এজন্য এদের ভালো আমি কোনোদিন চাই না, এজন্য যা ইচ্ছা মেরে ফেলো, কিন্তু আমার ক্ষমতা টিকিয়ে থাকতে হবে। কিন্তু বাস্তবতা কি বলে? সেই ক্ষমতা কি টিকে ছিল? টিকে ছিল না, বরং তারও পতন হয়েছিল। এজন্য প্রিয় ভাইরা, এই সমাজ থেকে আমরা আমাদেরকে যে আলটিমেট শান্তি প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, সেজন্য আমি তোমাদেরকে স্বপ্ন দেখতে বলবো এবং নিজেদেরকে সেজন্য তৈরি হতে বলবো। এজন্য তোমাদের ভালো রেজাল্টটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা চেষ্টা করবা সর্বোচ্চ ভালো রেজাল্ট করার জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমাদের একটা কলঙ্ক আছে, কলঙ্কটা হচ্ছে যে এখানে ভালো ক্লাস হয় না, ক্লাস করতে চায় না কেউ, শিক্ষকরাও ক্লাস করার আগ্রহ পান না, শিক্ষার্থীরাও ক্লাস হয় না। তবে আমি শুনতে পেয়েছি যে রংপুর কারমাইকেলে আলহামদুলিল্লাহ এখানে নিয়মিত ক্লাস হয় এবং শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে। এটা কি সত্য? তা আশা করছি আগামী দিনে শুধুমাত্র আবু সাইদের মধ্য দিয়ে জুলাই নেতৃত্ব নয়, বরং বাংলাদেশের প্রতিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো রয়েছে সেখানেও কারমাইকেল কলেজ একটি মডেল স্থাপন করবে। ক্লাস, নিয়মিত অধ্যয়ন, নিয়মিত ভালো পড়াশোনা, সকল দিক থেকে কারমাইকেল একটি মডেল হিসেবে নিজেদেরকে প্রতিস্থাপন করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে মৌলিক মানবীয় গুণের দিক থেকে অগ্রগামী হওয়ার জন্য বলবো। তুমি সার্টিফিকেটের মধ্য দিয়ে অনেক ভালো কিছু অর্জন করেছে, কিন্তু মানুষত্ব বোধ যদি তোমার মধ্যে না থাকে, একজন মানুষ হিসেবে মানবীয় যে গুণাবলী রয়েছে সেটা যদি না থাকে, তাহলে তোমাকে একটা পর্যায়ে মানুষ হিসেবে স্বীকৃতি দিবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন, উলাইকা কাল আনা বাল হুম আদল, যে মানুষ মাঝে মাঝে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, বরং তার চেয়ে আরো অধপতিত জায়গায় সে চলে যায়। এজন্য মৌলিক যে মানবীয় রয়েছে, কেন আমাকে মানুষ বলা হয়? কারণ আমি মানুষের প্রতি দরদ অনুভব করি, মানুষের প্রতি দয়া অনুভব করতে হবে। নিজের মধ্যে অহংকার ভাব রাখা যাবে না, যে সবসময় আমি অনেক কিছু অর্জন করেছি। এই অহংকার যদি আসে, তাহলে মনে রাখবা তোমার একটা না একটা পর্যায়ে অধপতন এবং সে অর্জন নিঃশেষ হয়ে যাবে। পৃথিবীতে যদি আমরা চিন্তা করি যে শয়তান কেন শয়তান হলো, সে তো আল্লাহর এক সময় আবেদ বান্দা ছিল, আল্লাহর ইবাদত তিনি করতেন। কিন্তু যখন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য নির্দেশ করা হলো, তখন সে নিজের মধ্যে অহংকার ভাব প্রকাশ করলো
এবং সে বলল যে আমি আদমকে কেন সিজদা করবো, আমি তো আগুনের তৈরি, আমি তো তার চেয়ে উৎকৃষ্ট, আমার তো অনেক অর্জন রয়েছে। কিন্তু এই অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল করে দিয়েছেন। তুমি যদি কোরআনের স্টোরিগুলি পড়ো, পৃথিবীতে যারাই অনেক বিত্তশালী ছিল, অনেক ক্ষমতাবান ছিল, পৃথিবীতে অট্টালিকা তৈরি করেছে পাহাড় কেটে কেটে, তাদেরও পতন হয়েছিল শুধুমাত্র অহংকার করার কারণে, জুলুম করার কারণে। এজন্য নিজের কোনো অর্জনেই কখনো অহংকারী হবে না। আমরা ইসলামী ছাত্র শিবির, তোমরা লক্ষ্য করেছো 4টি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বড় বিজয় দান করেছেন। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার জন্য, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি দেওয়ার জন্য, এবং শিক্ষার্থী বান্ধব যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো ক্যাম্পাসে আমরা কাজ করার জন্য চেষ্টা করি। শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে এবং সেই বিজয়ের পর আমরা বিজয় র্যালি উল্লাসে মেতে উঠিনি, বরং আমরা আমাদের যে বিজয় সেটাকে আমানত মনে করে, দায়িত্ব মনে করে আমরা আল্লাহর সিজদা লুটিয়ে পড়েছি এবং আমরা এই ঘোষণাও দিয়েছি যে বিজয় আমাদের হয়েছে, এই বিজয় তখনই সার্থকতা লাভ করবে যদি আমরা শিক্ষার্থীদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা বাস্তবায়ন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এজন্য তোমাদেরকে অনুরোধ করব, এই মৌলিক মানবীয় গুণগুলোকে, উদারতাকে, তুমি অপরের সেবা করে আনন্দ পাবা, অপর কাছ থেকে কোনো কিছু জোর করে ছিনিয়ে নেওয়া নয়, বরং অপরকে সেবা করে তোমার মধ্যে আনন্দের মানসিকতা তৈরি হতে হবে। আমরা এই গুণাবলীগুলো তোমাদেরকে অর্জন করার জন্য অনুরোধ করছি। আমি একটি প্রশ্ন তোমাদের কাছে রাখতে চাই, আমরা কি আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি? এই বাংলাদেশকে ভালোবাসি? নিঃসন্দেহে বাংলাদেশকে আমরা ভালোবাসি। এই বাংলাদেশের অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে, অনেক কোরবানি রয়েছে, এই বাংলাদেশের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো এই বাংলাদেশ কাঙ্ক্ষিত যে জায়গায় যাওয়ার কথা ছিল সেটা যাওয়া সম্ভব হয়নি। আমাদের সম্ভাবনার কোনো অভাব নেই। এখানে যে হিউম্যান রিসোর্স রয়েছে, এই হিউম্যান রিসোর্সকে যদি যথাযথভাবে কাজে লাগানো যায়, এই রিসোর্সগুলোকে যদি দক্ষ মানব সম্পদে পরিণত করা যায়, তাহলে বাংলাদেশ পৃথিবীর অনেক যে উন্নত দেশ রয়েছে তাদেরকে অবার করা সম্ভব। আমাদের পরে মালয়েশিয়া, তারা তাদের অগ্রযাত্রাকে শুরু করেছিল, কিন্তু আজকে তারা অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে, সকল দিক থেকে আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গিয়েছে। সিঙ্গাপুর আমাদের পরে শুরু করে আজকে অনেক দূর এগিয়ে গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান হিরোশিমা নাগাসাকিতে বোম্বিং এর পর এমন একটা পর্যায় তৈরি হয়ে গেছে যে জাপান নামক রাষ্ট্র থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত নেওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু সেই জাপান আজকে অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছে। কিন্তু আমাদের এই রাষ্ট্রে যারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, তারা আমাদের এই সম্ভাবনা নিয়ে কখনোই ভাবেনি। আমাদের বিশাল সি বিচ রয়েছে, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ বাংলাদেশে আছে, পৃথিবীর সবচেয়ে ম্যানগ্রোভ ফরেস্ট বাংলাদেশে রয়েছে, আমাদের পুরো দেশটা একটা নদী মাতৃকতার মধ্য দিয়ে গিয়েছে। আমি মাঝখানে মালয়েশিয়া গেলাম, তার সামান্য একটা খালের মতো করে একটা জায়গায় সেখানে একটা পর্যটন স্পট করেছে এবং সব মানুষ সেখানে যায় পর্যটন সেখানে দেখার জন্য। অথচ বাংলাদেশ যে নদীমাতৃকতা রয়েছে এটাকে নিয়ে যদি সুন্দরভাবে সাজানো যায়, এখানে যদি সুন্দর পরিকল্পনা করা যায়, তাহলে বাংলাদেশ পৃথিবীর গুরুত্বপূর্ণ একটি পর্যটন রাষ্ট্রে পরিণত করা সম্ভব। কিন্তু কে ভাববে আমাদের এই বিষয়গুলো নিয়ে? আমাদের ব্লু ইকোনমি জোন রয়েছে, সেই ব্লু ইকোনমিতে হিউজ সম্পদ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, মৎস্য সম্পদ দিয়েছেন, সেখানে গ্যাস সম্পদ রয়েছে, কিন্তু কারা সেটাকে উত্তোলন করবে, কারা বাংলাদেশের এই রিসোর্সগুলোকে, আল্লাহ দেওয়ার সম্পদগুলোকে কাজে লাগাবে, এই চিন্তা আমাদের নেতারা কখনো করে নাই। এজন্য তোমরা যেহেতু বলেছো এই বাংলাদেশকে ভালোবাসি, আমরা এই ঘোষণা দিচ্ছি আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের প্রতিটি সম্ভাবনাকে আমরা খুঁজে খুঁজে আগামী দিন কাজে লাগাবো এবং বাংলাদেশকে পৃথিবীর মুখে সম্মানের সাথে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুলাই আগস্টে আমরা সবাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তোমরা করেছিলে? সবাই মাঠে ময়দানে ছিলে? আলহামদুলিল্লাহ, মাঠে ময়দানে ছিলাম। এই জুলাই হঠাৎ করে হয়ে যায়নি। আগামীকাল 28 অক্টোবর 2006 সালের এই 28 অক্টোবরে বাংলাদেশে একটি কলঙ্কজনক দিনের উদাহরণ হিসেবে থাকবে। সেদিন তৎকালীন খুনি হাসিনা সে নির্দেশ দিয়েছিল সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে সবাই ঢাকায় আসার জন্য, এবং মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে সেই লাশের উপর উদ্যম নৃত্য করা, হায়নার মতো নৃত্য করা, এটা পৃথিবীর খুব কম জায়গায় দেখা যায়। কিন্তু বাংলাদেশে সেই দৃষ্টান্ত, সেই কলঙ্কজনক দৃষ্টান্ত স্থাপন করেছিল খুনি হাসিনা, এবং সেই 28 অক্টোবরের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ রোপণ করা হয়েছিল। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি খুনি হাসিনা ক্ষমতায় এসেই সর্বপ্রথম আমাদের সবচেয়ে আমাদের যে দেশপ্রেমিক সেনা অফিসার তাদেরকে হত্যা করেছিল, এরপরে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল। শুধুমাত্র 2-3 দিনের ব্যবধানে
আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে সারা দেশে 100-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল, নারী শিশু থেকে শুরু করে সবাইকে হত্যা করা হয়েছিল। এবং আমরা দেখেছি একটা পর্যায়ে এসে জুলাই এবং আগস্ট সংগঠিত হয়েছে, সেখানেও অসংখ্য আমাদের শিশু বৃদ্ধ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে হত্যা করা হলো। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আবাবিল নামক পাখি এই প্রজন্ম তারা যখন জেগে উঠেছিল, হাসিনা তার সেই ফ্যাসিবাদকে আর ধরে রাখতে পারেনি। কিন্তু দুঃখজনক হলে সত্য, অতীতের মতো করে বাংলাদেশের ত্যাগ তিতিক্ষাগুলো একটা সময় ম্লান হয়ে যায়। এবং আমরা এখনো লক্ষ্য করছি এই জুলাইকে ব্যবহার করে একটা শ্রেণী তাদের নিজেদের আখের গোছানো, নিজেদের পকেট ভারী করা, নিজেদের সম্পদের পাহাড় গড়ার নেশায় মত্ত হয়েছে। কিন্তু আমরা এই প্রজন্ম বিশ্বাস করি, আমরা বেঁচে থাকতে, আবু সাঈদের প্রজন্ম বেঁচে থাকতে কাউকে জুলাই নিয়ে ব্যবসা করতে আমরা দিব না ইনশাআল্লাহ। এবং আবু সাঈদের যে স্বপ্ন, আবু সাঈদের পিতার যে স্বপ্ন, প্রত্যেক শহীদ পরিবারের যে স্বপ্ন, সে স্বপ্ন আমরাও আমাদের জীবন দিয়ে রক্ষা করবো ইনশাআল্লাহ। এখনো যদি তুমি শহীদ পরিবারের কাছে যাও, তাদের কান্নাগুলো এখনো থামেনি। শহীদ পরিবারের মায়েরা এখনো কান্না করেন, এখনো তাদের সন্তানদের জন্য তারা আহাজারি করছেন। কোন কোন শহীদ বাড়ির কাছে গিয়ে যখন আমরা সামান্য সহযোগিতা করার চেষ্টা করি, তখন শহীদের মারা আমাদেরকে বলেন যে বাবা, তোমাদের এই টাকা আমাদের প্রয়োজন নাই, এই সহযোগিতা আমাদের প্রয়োজন নাই। তোমরা যদি এমন একটা অপশন আমাদেরকে দাও যে আমি আমার জীবনের সবকিছু বিক্রি করে দিয়ে তোমাদের হাতে অর্থ তুলে দিব, তোমরা আমার সন্তানকে ফিরিয়ে দিবে, তাহলে সেই মায়েদের বাবাদের স্বপ্নগুলোকে আমরা ম্লান হতে দিব না ইনশাআল্লাহ। আমরা আবার আবু সাঈদ হয়ে জেগে উঠবো, আমরা প্রত্যেকেই শহীদের প্রজন্ম হিসেবে আবার জেগে উঠবো, দাঁড়িয়ে যাব। কিন্তু এই সমাজে কোন ধরনের জুলুমতন্ত্র প্রতিষ্ঠা করতে দিব না, নতুন কোন ফ্যাসিবাদকে আমরা এখানে কায়েম হতে দিব না। বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে আমরা ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতির জায়গা থেকে আমি ঘোষণা দিচ্ছি, কোন হল দখলের রাজনীতি কোন ক্যাম্পাসে চলবে না ইনশাআল্লাহ। কোন ধরনের ফাও খাওয়া, ক্যান্টিনগুলোতে ফাও খেয়ে খেয়ে অন্যদের উপর সেটা চাপিয়ে দেওয়া, বোঝা চাপিয়ে দেওয়া, এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। কাউকে গোলামতন্ত্রের মধ্য দিয়ে নিজের মিছিলে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হবে, এই ধরনের রাজনীতি কোন ক্যাম্পাসে চলবে না। আমরা দেখেছি ক্যাম্পাসগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর পক্ষ থেকে মাদক নির্মূল অভিযান পরিচালনা করা হচ্ছে। সেখানে একটি পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে যারা মাদক কারবারি, মাদক ব্যবসায়ীদেরকে রক্ষা করার জন্য। এজন্য আমরা তাদেরকেও চিহ্নিত করব, কারা বা সত্যিকার অর্থে ক্যাম্পাসগুলোকে মাদকের অভয়ারণ্যে পরিণত করতে চায়, যারা ক্যাম্পাসগুলোকে অতীতে অস্ত্রের ঝঞ্ঝানি তৈরি করেছিল, যারা অস্ত্র দিয়ে ক্যাম্পাসে রাজনীতি করেছিল। এই ধরনের সকল রাজনীতির নির্মূল 2024-এর জুলাই মাস আগস্টের 5ই আগস্টে সমাপ্ত হয়েছে এবং এই সমস্ত বস্তা পচা রাজনীতির কবর রচিত হয়েছে। আমরা চাই আগামী দিনে শুধুমাত্র শিক্ষার্থী বান্ধব রাজনীতি হবে এবং শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা, তাদের ক্যারিয়ারকে গঠন করার জন্য যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র রাজনীতি পরিচালিত হবে। ছাত্র রাজনীতি হবে এই বাংলাদেশকে পলিসি মেকিং এর ডিবেট হবে, সেখানে বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক ইস্যু নিয়ে পলিসি হবে, বাংলাদেশ সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় শিক্ষার্থীরা রাজনীতির মধ্য দিয়ে সেই পলিসিগুলো দ্বারা এই দেশকে, এই জাতিকে উপহার দিবে। আমরা এমন একটি রাজনীতি চাই, আমরা বরং সহাবস্থানের রাজনীতি চাই, সকলের মধ্যে উদারতা চাই। রাজনৈতিক কালচারের যে নোংরামি ছিল, কাদা ছড়াছড়ি ছিল, একজন আরেকজনকে গায়েল করে শুধু বক্তব্য দেওয়ার যে রাজনীতি ছিল, সবকিছুর পরিসমাপ্তির মধ্য দিয়ে একটি সুষ্ঠু এবং সবার কাছে গঠনমূলক শিক্ষার্থী বান্ধব রাজনীতি আমরা চাই। আমরা আশা করব তোমাদের হাত ধরেই বাংলাদেশের এই কালচারগুলোর পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা ছাত্র শিবিরকে, তোমরা বিভিন্ন কোশ্চেন করো যে ভাই ছাত্র শিবির কেন আমরা সম্পৃক্ত হব। দেখো, ছাত্র শিবির তুমি সম্পৃক্ত হবা কি হবা না সেটা একান্ত তোমার দায়িত্ব, কিন্তু তোমার কাছে আমরা এই দাবি করব যে তুমি যেটা ভালো, ভালোকে অন্তত সততার সাথে ভালো বলার একটা মানসিকতা পোষণ করবা। আর যেই অন্যায় করবে, সে যেই হোক, তার সে অন্যায়ের প্রতিবাদ করার যে মানসিকতা, সেটা তুমি লালন করবা। জুলাই আমাদেরকে সেটাই শিক্ষা দেয়। ছাত্র শিবির আমরা তোমাদের কাছে সেই প্রত্যাশাই করব। ছাত্র শিবির সম্পর্কে তুমি জানবা ছাত্র শিবির কি করে। এখন আলহামদুলিল্লাহ যেহেতু অনলাইন এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে ছাত্র শিবির সম্পর্কে জানার সুযোগ রয়েছে, আমাদের হিউজ প্রকাশনা রয়েছে, তোমরা আমাদের বইগুলো পড়ে দেখতে পারো, তোমরা আমাদের সাহিত্য ভান্ডার রয়েছে সেগুলোকে পড়ে দেখতে পারো, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটকে ভিজিট করতে পারো, তাহলে ছাত্র শিবির সম্পর্কে তোমরা জানতে পারবা। আমরা বেসিক্যালি 3টি বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে কাজ করি। এক নাম্বার হচ্ছে একজন ছাত্র হিসেবে তার ভিতরে একাডেমিক এক্সেলেন্সি তৈরি করার জন্য যে আয়োজন, সেই কাজগুলো আমরা করে থাকি। নাম্বার 2 হচ্ছে তার মধ্যে শুধুমাত্র একাডেমিক যোগ্যতা নয়, বরং তার ভিতরে কিছু দক্ষতার গুণাবলী থাকবে। সে শুধুমাত্র সার্টিফিকেট ওরিয়েন্টেড
মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলবে না, বরং সে নিজেকে দক্ষতার সাথে, যে স্কিলগুলো সমাজের জন্য প্রয়োজন, যে সফট স্কিলের মধ্য দিয়ে পৃথিবীকে নেতৃত্ব দিতে হয়, সেই গুণাবলী একজন শিক্ষার্থীর মাঝে তৈরি করা হয়। এবং আলটিমেটলি সততার মধ্য দিয়ে, তার ভিতরে তার একাডেমিক যোগ্যতা, দক্ষতা এবং সততার কম্বিনেশনের মধ্য দিয়ে একজন শিক্ষার্থীকে একটা প্যাকেজ আকারে, অর্থাৎ একটা প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে গড়ে তোলা হয়। এখন যদি প্রশ্ন করা হয়, এই যে ছাত্র শিবির যা করে, যে প্রত্যাশা করে, একজন সন্তানের কাছে তার বাবা মাও ঠিক একই প্রত্যাশাটাই করে। একজন ছাত্রের কাছে একজন শিক্ষক সে একই প্রত্যাশাই করে। এই সমাজে আমার আত্মীয় স্বজন অথবা যারা আমার সমাজ প্রতিবেশী রয়েছে, তারাও ঠিক একই প্রত্যাশা করে। এজন্য আমরা তোমাদের কাছে অনুরোধ করব, ছাত্র শিবিরের এই মানুষ গড়ার যে প্যাকেজ, এই প্যাকেজে তুমি শামিল হবে এবং সেই প্যাকেজের মধ্য দিয়ে তুমি তোমার নিজেকে গড়ে তুলবে। আমাদের আরেকটা বিষয় হচ্ছে, যে ভালো তাকে সব কাজে ভালো হতে হয়। সে শুধুমাত্র একজন ভালো ছাত্র হবে না, বরং পিতামাতার কাছে সবচেয়ে ভালো সন্তান হবে, পিতামাতার বড় ভাই, বড় বোন এবং পরিবারের সদস্যদের কাছে পরিবারের সবচেয়ে ভালো সদস্য হবে, সমাজের মানুষের কাছে সবচেয়ে ভালো মানুষ হবে, শিক্ষকদের কাছে সবচেয়ে ভালো ছাত্র হবে। আমরা প্রত্যাশা করব, তোমরা যদি এগিয়ে আসো, তোমরা যদি নিজেদেরকে গড়ে তোলো, ইনশাআল্লাহ আমাদের আগামীর বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশ, যে সমৃদ্ধ বাংলাদেশ, সেটা তোমাদের হাত ধরে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই প্রোগ্রাম আয়োজনের জন্য আয়োজক কমিটি এবং উপস্থিত থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।